ও আচ্ছা, তাহলে সমস্যা কোথায় ম্যাম? স্যার যখন ছেলে দেখছে তখন বিয়ে করে নেন। আমার মনে হয় না আপনার আর দেরি করা ঠিক হচ্ছে। বয়স তো ২৬ থেকে ২৭ হয়েই গেল। না কেউ আছে? কেউ আছে কিনা জানি না, তবে একজনকে আমার বেশ পছন্দ। সেই ছেলে আমাকে পছন্দ করে কিনা তা জানি না। ওই ছেলেকে বলে দেন। হয়তো সেই ছেলেও আপনাকে পছন্দ করতে পারে। দেখা গেল বিয়ে হয়ে গেল। তারপর জানতে পারলেন ওই ছেলেও আপনাকে পছন্দ করে। তখন আপনার আফসোস হবে না? এই আফসোস রেখে লাভ আছে? ভালোবাসেন বা পছন্দ করেন, তখন বলে দেন, ম্যাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয় করে তো, যদি ফিরিয়ে দেয়। কেন ফিরিয়ে দিবে শুনি? আপনি কত কিউট, সুন্দর, প্লাস টাকা পয়সাও আছে। তাহলে কেন ফিরিয়ে দিবে বলেন? রাজের বিষয়টা আলাদা ছিল, কারণ তখন আপনার সিচুয়েশন আলাদা ছিল। হুম, বুঝলাম। কিন্তু তুমি আবার রাজের নাম মুখে নিলে। যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। আহা, মুখ ফসকে বেরিয়ে গেছে। আর হবে না, সত্যি বলছি, আর হবে না। বলে তো দিব, কিন্তু যদি ফিরিয়ে দেয়। আপনার ইচ্ছে। তারপর চা খেয়ে ম্যাম বিল দিলেন। একটু পরে গাড়িতে বসে আছি। ম্যাম বাইরের দিকে তাকিয়ে আছে। কী নিয়ে এত টেনশন আল্লাহ ভালো জানেন। একটু পরে বাসায় চলে আসি। তারপর ওনাকে রেখে আমার বাসার দিকে রওনা দিলাম। সন্ধ্যায় আগামীকাল এক ছেলে তোমাকে দেখতে অফিসে যাবে। ছেলে তোমাকে পছন্দ করলেই বিয়া ফাইনাল, কারণ ছেলের ফ্যামিলি তোমাকে পছন্দ হয়েছে। আর আশা করি ছেলেকেও তোমার পছন্দ হবে। ছেলে দেখতে বেশ হ্যান্ডসাম এবং সুদর্শন। আমি একটা কথা বলবো। বলো। আমি আমি একজনকে পছন্দ করি। পছন্দ আছে তো আগে বলনি কেন? ওদের কি বারণ করে দিব? ছেলে কি করে, কোথা থাকে, ওর ফ্যামিলি কি করে? ছেলেটা আকাশ, তাকে আমার ভীষণ পছন্দ। সে আমার। স্টপ, হয়ে যাও ওখানেই। এই কথা যেন তোমার মুখে দ্বিতীয়বার না শুনি। তুমি কিভাবে এমন করতে পারো? একটা ড্রাইভার বডিগার্ডের জন্য ফিলিংস আসে। তোমার লজ্জা করলো না আমাকে এই কথা বলতে? তুমি ভুলে যেও না তোমার স্ট্যাটাস আর তার স্ট্যাটাস কি। আগামীকাল ওই ছেলে আসবে, এটা মাথায় যেন থাকে। জি, সত্যি কি এটা লজ্জার বিষয়? আমি তো কোনো লজ্জার বিষয় খুঁজে পাচ্ছি না। ম্যাম মন খারাপ করে রুমে চলে যাই। পরের দিন সকালে ম্যামের বাসার সামনে হাজির। গাড়ি বের করে ওনার জন্য অপেক্ষা করছি। একটু পরে বেরিয়ে এলেন। দরজা খুলে দিতেই উঠে বসলেন। ওনার চোখ লাল হয়ে আছে। উনি কি ঘুমাননি, না কান্নাকাটি করেছে? আবার কার জন্য কান্নাকাটি করলো? গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করি। উনি চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। ম্যাম, কিছু কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। বলতে যখন চাইছেন না তখন থাক। কিছুক্ষণ পরে অফিসে চলে আসি। এসে পার্কিং লটে গাড়ি পার্ক করে নেমে দরজা খুলে দিতেই নেমে চলে গেলেন। এমন আচরণ দেখে বেশ অবাক হলাম। কি এমন হলো আজকে? থাক, আর কি বলবো। ড্রাইভার হয়ে মালিককে এত প্রশ্ন করা সাধে না। হয়তো আছে কোনো বড় কারণ। গাড়ি রেখে আমিও চলে আসি। দুপুরের দিকে তোমাকে ওই ছেলের পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে? ম্যাম মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিলেন। শেরন আর কেবিন থেকে যেতেই কান্নায় ভেঙে পড়লেন। উনি যে শুধু পছন্দ করেন এমন নয়, উনি অনেক ভালোবাসেন, সেটা তার চোখের পানি বলে দিচ্ছে। বিকেলে ওনাকে নিয়ে বাসার দিকে যাচ্ছি। উনি চুপচাপ রয়েছেন। গাড়ি সাইড করো, তোমার সাথে কিছু কথা আছে। জি। গাড়ি সাইডে করতেই উনি নেমে গেল। আমিও নেমে যেতেই আমার সামনাসামনি এসে দাঁড়াই। না জানি আমি কি করেছি, আর উনি বা কি বলবেন। আমি এই বিয়ে করতে চাই না। আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই না। ওনার চোখের পানি দেখে বুকের ভেতর কেমন কেঁপে উঠল। কেন ম্যাম? ওই ছেলে কি দেখতে খারাপ? না, অনেক সুন্দর। কিন্তু ওই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। কারণ কারণ আমি তোমাকে ভালোবাসি আকাশ। তুমি কখন কিভাবে আমার মনে জায়গা করে নিয়েছো আমি জানি না। ওনার কথা শুনে আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা। এই মেয়ে বলে কি? কিন্তু ম্যাম, আপনার ফিলিংস আমি বুঝলেও আপনার আব্বু বুঝবে না, কোনোভাবেই বুঝবে না। আমাকে মাফ করবেন ম্যাম। আপনাকে আমার ফিরিয়ে দেওয়া লাগবে। আমি বামুন হয়ে চাঁদ ধরতে পারবো না। এটা কোনোভাবেই সম্ভব নয়। তুমি তুমিও আমাকে ফিরিয়ে দিলে। কিছু করার নেই ম্যাম। আপনার আব্বু কোনোদিন মেনে নেবেন না। স্ট্যাটাস বলে কিছু আছে, যার সাথে আমার হবে না। আপনাদের সাথে আমার কখনোই যাবে না। শুধু শুধু জেদ করবেন না ম্যাম। বাস্তবতা আপনি ভালো করেই জানেন। আপনি আমার থেকে এসব বেশি বুঝেন। উনি কোনো উত্তর না দিয়ে
গাড়ির ভিতরে গিয়ে বসলেন। আমি উঠে ড্রাইভ করতে শুরু করি। আমি এমন কিছু ধরতে চাই না যেটা ধরে রাখতে পারবো না। এইসব নাগালের বাইরে। এইসব তো আমাদের স্বপ্নে দেখাও অপরাধ। কিছুক্ষণ পরে চলে আসি। উনি বাইরের দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলেছেন। গাড়ি থেকে নামতে নামতে বললেন, আগামীকাল থেকে আর আসার প্রয়োজন নেই। নিজেকে সামলাতে পারবো না। তোমাকে চোখের সামনে দেখলে নিজের মনকে বোঝাতে পারবো না। জি ম্যাম, আমি এমনই ভাবছিলাম। উনি উত্তর না দিয়ে চলে গেলেন। আমি গাড়ি গ্যারেজে রেখে চাবি দিয়ে চলে এলাম। বাসায় চলে আসি। আমার মনটাও বড্ড খারাপ। আমার মনেও কেমন ব্যথা করছে। কিন্তু এসব নিয়ে চিন্তা ভাবনা করা বোকামি। কোথায় আমি আর কোথায় সে? বাসায় ফিরে খাটের উপর চুপচাপ শুয়ে রইলাম। বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ম্যামের ওই রক্তাক্ত চোখের চাহনি আর শেষ কথাগুলো কানের কাছে বারবার বাজছে। আগামীকাল থেকে আর আসার প্রয়োজন নেই। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমি একজন সাধারণ ড্রাইভার আর বডিগার্ড, আর উনি চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে। আমাদের আকাশ পাতাল তফাৎ। কিন্তু মনকে বোঝানো কি এতই সহজ? আমি যদি কোনোভাবে আকাশে উঠেও যাই, তারপরেও চাঁদ ধরতে পারবো না। সে আরও উপরে উঠে যাবে। চোখের কোণ দিয়ে কখন যে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, নিচেও টের পেলাম না। পরের দিন সকালে আর অ্যালার্ম বাজলো না। রোজ যেখানে 7টার মধ্যে তৈরি হয়ে ওনার বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করতাম, আজ সেখানে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে অলস সময় কাটছে। এতদিনের চেনা রুটিনটা হঠাৎ এভাবে বদলে যাবে ভাবিনি। আকাশ এখনো ওঠেনি। সিমি গিয়ে আকাশকে তুলতো, না হলে তখন উল্টো রাগ দেখাবে আর এসেই তাড়াহুড়ো করে না খেয়ে চলে যাবে। আমার কথা শুনে সিমি আমার রুমে আসে। এসে দেখে আমি জেগে। এই কুত্তা, তুই উঠবি না? কত বেজেছে সেই খেয়াল আছে? আমার কাজ নেই রে, ম্যাডামের বিয়ে, তাই আমার কাজ শেষ। ওনাদের আর ড্রাইভারের প্রয়োজন নেই, তাই আর কি। আচ্ছা বুঝলাম, তাহলে কি আর করবি, শুয়ে থাক। সিমি চলে গেল। আমি চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। আর কোনোদিন দেখা হবে না। মন হালকা করার জন্য কোথাও থেকে ঘুরে আসা যায়। কলেজ খুলতে তো আরও কয়েকদিন। এই কয়েকদিন ঘুরে নিই, কিছুটা হলেও ওইসব মনে পড়বে না। অথবা কাজ খুঁজি, কাজের মধ্যে ডুবে থাকলে এসব মনে পড়বে না। ভাইয়ার ওই জব শেষ, কারণ হলো যেই ম্যাডামের ড্রাইভারগিরি করতো তার বিয়ে। তাদের আর ড্রাইভারের প্রয়োজন নেই, তাই কাজও শেষ। ও আচ্ছা, সে ঠিক আছে, কিন্তু খাবে না। তোর বড় ভাই কোথায় রে? ওটাকে তো দেখতে পাচ্ছি না। এখনো বাইরে থেকে আসেনি, সেই তখন বাইরে গেছে, এখনো আসেনি। এদের আর কি বলবো, একজন ঘুমাচ্ছে আর একজন বাইরে। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে না। সিমি ওখান থেকে কেটে পড়ল, কারণ জানে আমরা দুই ভাইয়ের রাগ এখন তার উপর উঠাবে। কিছুক্ষণ বিছানায় এদিক ওদিক করে ওয়াশরুমে এলাম। আবু বিদেশ থেকে বেশ ভালো কিছুই মালকড়ি পাঠিয়েছে, তা দিয়ে একটা বাড়ি তৈরি করা হয়েছে। আর এখন তো দুই ভাইও ইনকাম করতে শিখেছি, তাই একটু একটু কিছু আছে, না মানে ভালোই আছে। সে যাই হোক, ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে পড়ি। 4 দিন পর। ভেবেছো আমি বিয়েটা হতে দেবই না? তোমার বিয়ে আমি হতে দেব না। আজকে তোমার বিয়ে ভেঙে তবেই ছাড়বো। তুমি আমাকে চেনো না। ওই শয়তান চলে যায় ইরার হবুবরের কাছে। গিয়ে রাজ তার ফোন বের করে ইরার হবুবরের সামনে ফোন ধরে এবং বলতে থাকে, ছি 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 ভাই, আপনি এই মেয়েকে বিয়ে করবেন? ও আমার রিজেক্ট করা খাওয়া মাল। আপনার মতো লোকের রোজিতে কিভাবে এটা রোজবে? আমি হলাম তার আগের ফিয়ন্সে। আমার সাথে বিয়ে ভেঙে আপনার সাথে বিয়ে বসেছে। বর্ত রেগে এখন বিয়ের স্টেজ থেকে উঠে গেছে। তারপর শুরু হলো কথা কাটাকাটি। তারপর একে একে সবাই চেনে গেল। বিষয়টা মুহূর্তের মধ্যেই পুরো প্যান্ডেলে ছড়িয়ে পড়ল। বর এখন এই বিয়ে করবে না। আধা ঘন্টা পরে। বরযাত্রী চলে গেছে, তোর বিয়ে ভেঙে গেছে। ভেঙে গেছে না, ভেঙে দেওয়া হয়েছে। কি? কেন? কে বিয়ে ভাঙলো? রাজ, তোদের মধ্যে কি ফিজিক্যালি হয়েছিল? মিথ্যা বলবি না। না, কিছু হয়নি, তবে কিছু এমন পিক ছিল যেগুলো আসলে। ওদের বিয়ে ভেঙে গেছে। আঙ্কেল পুলিশ ডেকেছিল, রাজকে পুলিশ ধরে নিয়ে গেল। একটা বিষয় ভুলে গেছি, এখন মনে যখন পড়লো তখন জিজ্ঞেস করে নি, তোর সো কল বডিগার্ড কোথায়? আমার হিরোকে তো দেখলাম না। মনে মনে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। নেই, ইনভাইট করা হয়নি।
হুম, বুঝে গেছি। ইনভাইট করা হয়নি মানেই ঘাপলা আছে। তোকে প্রপোজ করেছিল না কি করেছে, যার জন্য কাজ থেকে বের করেছিস? প্রপোজের বিষয়টা উল্টো হয়েছে, তবে বিয়ে ভেঙে যাওয়াতে অনেক খুশি। এর জন্য রাজকে অসংখ্য ধন্যবাদ। কোনোদিন দেখা হলে চা খাবার অফার করব। মানে কিভাবে কি হলো শুনি? তোর বিয়ে ভেঙেছে, তোকে নিয়ে বাইরে কত কথা চলছে তুই জানিস? ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে। আমি তো খুশি, কতটা খুশি তোকে বলে বোঝাতে পারবো না। বিষয়টা তুই এখনো বুঝতে পারছিস না। তোর উপর কত বড় একটা দাগ পড়েছে বুঝতে পারছিস? বিয়ে আসবে না, এসবের কথা শুনলে কেউ তোকে বিয়ে করতে চাইবে না। না হোক, কে বলেছে আমাকে বিয়ে করতেই হবে? করলাম না বিয়ে। এ তো দেখি আলাদা দুনিয়াতে ভেসে বেড়াচ্ছে। তোর এত খুশি হবার কারণ বুঝলাম না। এত সুন্দর একটা ছেলে হাতছাড়া হয়ে গেল। কত সুদর্শন আর স্মার্ট ছিল। কি মিস করলি তুই জানিস? কানের কাছে এমন ভ্যানম্যান না করে শর্ত তুই, তার থেকে বরং এইসব গয়নাগাটি খুলতে সাহায্য কর। যা হয়েছে তা হয়ে গেছে, এগুলো নিয়ে ভেবে লাভ আছে? সামনে কি হবে সেটা নিয়ে ভাব। তুই তো দেখি আকাশের মতো ডায়লগ দেওয়া শুরু করেছিস। আকাশ তো কথায় কথায় এই ডায়লগ দিত। ও শালার কপালে প্রচুর দুঃখ আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত কম অত্যাচার করেনি। সবাই একটু বাইরে যাও তো, আমি আমার মেয়ের সাথে একান্তে কিছু কথা বলতে চাই। চৌধুরী সাহেবের কথা শুনে সবাই বাইরে চলে গেল। চৌধুরী সাহেব ওনার মেয়ের কাছে এসে বলল, বিয়ে ভেঙে তো চলে গেল, ওদের এত বোঝাতে চেষ্টা করলাম কিন্তু শুনলো না। বাইরের লোকজন কত কিছু বলছে। তোমার আম্মু রুমে বসে কান্না করছে। কাকে ছেড়ে কার মুখ বন্ধ করবো বুঝতে পারছি না। আমি কি করবো বুঝতে পারছি না। বিয়েটা হতে হতে ভেঙে গেল। কি বলতে এসেছেন সোজাসুজি বলুন, এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলার প্রয়োজন নেই। আকাশ কোথায়? আমি তো তোমাকে দাওয়াত দেওয়ার কথা বলেছিলাম, দাওয়াত দাওনি। প্রয়োজন মনে করিনি, কিন্তু এখন এই মুহূর্তে আকাশের কি প্রয়োজন পড়ল? আকাশকে দিয়ে কি কাজ? তুমি তার সাথে বিয়ের কথা বলেছিলে, তাই বলছিলাম আর কি। এই সব কিছু শোনার পর কেন আমাকে বিয়ে করবে? না আপনি তাকে আপনার সম্পত্তির লোভ দেখিয়ে বিয়ে করাতে রাজি করাবেন? আপনার কি তাকে লোভী মনে হয়? আর আপনার স্ট্যাটাস কোথায় গেল? এখন মনে হচ্ছে না সে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে আর ড্রাইভার? তখন আত্মসম্মানে লাগতো, আর এখন লাগে না? তুমি যদি এমনভাবে বলো তাহলে বাইরের লোকজন কি বলবে? আকাশকে ফোন দিয়ে ডাকো। আমি পারবো না, আপনার প্রয়োজন আপনি ডাকুন। আচ্ছা, আমি ফোন দিয়ে ডাকছি। চুপচাপ বন্ধুদের সঙ্গে বসে আছি, ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি স্যার লেখা আছে। উনি আবার কি বলবেন? হয়তো যে কয়েকদিন কাজ করেছি তার টাকা দিবে, তাই রাখবেন। তাছাড়া আর কোনো কারণ তো দেখি না। ফোন রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখন কোথায়? একটু আমাদের বাসায় আসবে? কেন স্যার? এই মাসের তো 5 দিন হয়েছিল। এই 5 দিনের কি টাকা নিব স্যার? তুমি একটু বেশি বোঝো। তোমাকে ডাকছি, তুমি আসো। যতটা সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করো। জি। ফোন কেটে দিলেন। উঠে বললাম, তোরা থাক, আমি বাসায় যাই। চৌধুরী সাহেব তার বাসায় ডাকলেন। তারপর ওখান থেকে বাসায় এসে চেঞ্জ করে 20 মিনিট পর চৌধুরী সাহেবের বাসার সামনে হাজির। বাসা সাজানো আর লোকজন, মানে ম্যামের আজকে বিয়ে। বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম। কয়েক মিনিট পর চৌধুরী সাহেবের সামনে বসে আছি। জি স্যার, বলুন। তুমি আমার মেয়েকে বিয়ে করবে? এই রাজের কারণে বিয়ে ভেঙে বরযাত্রী নিয়ে চলে গেছে। কী যে বলেন না স্যার, কিভাবে আপনার মেয়েকে বিয়ে করি? আর আমি কেন? আপনার চেনা জানা কত ছেলে আছে, আপনার বংশের কত ছেলে আছে। কারণ ইরা তোমাকে ভালোবাসে। তুমি আমার মেয়েকে বিয়ে করবে? রাজ এমন কিছু দেখিয়েছে যে পর তার যাত্রী নিয়ে চলে গেছে। কোনো পিক বা ভিডিও। বসে যে ম্যাম এসে ওনার বাবার পিছনে দাঁড়িয়েছে, আমার দিকে তাকিয়ে আছে। চৌধুরী সাহেব আমার মুখের দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষায় আছে। একটু চুপ থেকে বললাম, এত বড় সিদ্ধান্ত আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। কারণ আমার বাবা আছে, বড় ভাই আছে, আম্মু আছে। আমার গার্ডিয়ান ছাড়া কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নেব? আমার বড় ভাইয়ের এখনো বিয়ে হয়নি, আমি কিভাবে তার আগে বিয়ে করি? আব্বুর ফিরতে আরও 2 মাস। তাহলে তোমার কোনো আপত্তি নেই বলছো? তোমার পরিবারে কি আমি দেখছি। তোমার বাবা মায়ের নাম্বার দাও, আমি ওনাদের সাথে কথা বলছি। জি, নেন। তারপর ওনাকে নাম্বার দিয়ে বললাম, দেখুন তারা কি বলে। তারা যদি রাজি হয় তাহলে রাজি। তবে হ্যাঁ, এইসব ছবির বিষয়ে ভুলেও কিছু বলবেন না।
পারলে সকল মেহমানকে বিদায় করে দেন। এখন তো প্রায় দুপুর, সবাইকে দুপুরে লাঞ্চ করিয়ে বিদায় করুন। আর এটা বলতে পারেন কেউ শয়তানি করে বিয়ে ভেঙে দিয়েছে। আর আপনাকে আমি কি বুদ্ধি দিচ্ছি? আপনি একজন বিজনেসম্যান, এগুলো ম্যানেজ করতে ভালো পারবেন। কোথায় কি বলতে হয় আপনি ভালোভাবেই জানেন। হুম, না হলে কি এত টাকা পয়সা ধন দৌলত হতো? চৌধুরী সাহেব উঠে চলে গেলেন। আমি চুপচাপ বসে, আর ম্যাম দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। না জানি মনে মনে কী ভাবছে আর কি খিচুড়ি পাকাচ্ছে। সবাই হয়তো ভাবছে আমি লোভে পড়ে বিয়ে করতে রাজি হয়েছি। ইশারা করে তার পেছনে যেতে বলল। উঠে সাথে সাথে ওনার রুমে এলাম। না জানি কি বলবে। তুমি রাজি হলে কেন? আমি কোনো উত্তর দিলাম না, ওনার দিকে তাকিয়ে আছি। দুজনের মধ্যে নীরবতা। একটু চুপ থেকে বললাম, কারণ আমি আপনাকে ভালোবাসি। এই 4 দিনে এটাই ফিল করতে পেরেছি। 4 দিন আগ পর্যন্ত বন্ধুই মনে করতাম, বন্ধু বলেই জানতাম। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। জি, বুঝেছি। সেদিন মনে হয় আপনার চোখে পোকা পড়েছিল, তাই কান্না করছিলেন। আর ওইগুলো মনে হয় আপনার চোখ দিয়ে পানির বদলে চোখের ঘাম বের হতো। রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওনার সামনে গিয়ে দাঁড়াতে মাথা তুলে আমার চোখের দিকে তাকালো। ভয় করছে না তোমার? এমনভাবে সামনে এসে দাঁড়িয়ে আছো কেন? সাহসের কথা নাই বলেন, এটা আমার সব সময় বেশি। শরীরের পুরোটাই কলিজা। তবে এটা ঠিক, এমনভাবে দাঁড়ানো উচিত নয়। মালিকের সামনে এমনভাবে গোলামের দাঁড়ানো ঠিক নয়। তার জন্য মাপ চেয়ে নেন, ক্ষমা করে দিচ্ছি। তোমার থেকে আমি কত সিনিয়র তুমি জানো? তা জানি, কিন্তু এই সিনিয়র যখন জুনিয়রের সামনে দাঁড়িয়েছিল আর বাচ্চাদের মতো কেঁদে কেঁদে তার ভালোবাসা প্রকাশ করছিল, তখন বয়সের পার্থক্য দূর হয়ে গেছিল। পাশ কাটিয়ে আসতে যাবে, তখন বললাম, আমি কি বারণ করে দেব? বারণ করলেই তোমার ছাল তুলে ডুগডুগি বাজাবো। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তার জন্য তোমাকে তো শাস্তি পেতেই হবে। ম্যাম চলে গেলেন। আমিও পিছনে পিছনে চলে আসি। বুঝতে পারছি মনের ভিতরে আমার প্রতি অনেক অভিমান জমা হয়েছে। সিঁড়ি দিয়ে নামার সময় দেখি অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে। এসে সোফায় বসলাম। চৌধুরী সাহেব কয়েক মিনিট পর এলেন। এসে আমার কাছে এসে বললেন, তোমার বাবা বলছে দেশে না ফেরা পর্যন্ত কোনো ছেলের বিয়ে দেবেন না। তোমার আম্মুরও একই কথা। বললেন যে রিং পরিয়ে রাখতে পারে, কিন্তু বিয়ে ওনাদের বোঝাতেই পারলাম না। এখন কি করব বলো? আমি কিভাবে বলবো বলুন স্যার, আপনি ভালো জানেন। এখন সব কিছু আপনার কাছেই। যদি বলেন অন্য ছেলেকে দেখবেন তাহলে দেখতে পারেন, আমার কোনো আপত্তি নেই। না থাক, আবার কে ফোন দেয়? তোমার বাবা ফোন দিয়েছে, ওয়েট দেখি কি বলে। স্যার উঠে চলে গেল। একটু কথা বলে এসে বললেন, তোমার ভাইয়া আম্মু এবং তোমার ছোট বোন আসছে, আমি লোক পাঠাচ্ছি তাদের নিতে। অবশেষে তোমার আব্বু বুঝলেন এবং ওনাদের যেতে বললেন। উনি উঠে খুশি মনে চলে গেলেন। কিছুক্ষণ পরে আম্মু, ভাইয়া, ছোট বোন এলো। ভাইয়া অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে। বেচারা, সে বড় কিন্তু বিয়ে হলো না। আমি ছোট হয়েও তার আগে বিয়ে করে নিব। আম্মু আর সিমিকে নিজ মাপু ইরামের কাছে নিয়ে গেল। আর ভাইয়া আমার কাছে এসে একটা পিঠের উপর কিল দিল। তুই কাজটা কি ঠিক করলি? আমার কি দোষ বলো? এমন অঘটন ঘটলে আমার কি করার আছে? খাইতো না, আব্বু আসলে তোমার হিলডে হয়ে যাবে। কিন্তু তোমার গার্লফ্রেন্ডকে পাওয়া কিনা সে জানি না। তবে আমাকে ঘুষ দিলে কিছু একটা করতে পারি। এটা নিয়েই তো টেনশনে আছি। সত্যি বলছিস, কিছু করে দিতে পারবি? মাশাল্লাহ, ভারী মিষ্টি তো। হ্যাঁ, কাটা চামচ দিয়ে কেটে কেটে খাওয়া যাবে না। এই আপুর পছন্দ ভালো নয়? এমন মেয়েকে বাসার বউ বানানো উচিত নয় আম্মু। যে তোমার ছেলের মতো গাধাকে পছন্দ করতে পারে সে কখনোই এই বাসার বউ হবার যোগ্য না। না আপু, আপনার পছন্দ খারাপ। কিভাবে এমন গাধাকে পছন্দ করে বিয়ে করতে পারেন? চুপ তুই, সব সময় 2 লাইন বেশি বকে। সিমির কথা শুনে সবাই হেসে দিয়েছে। প্রথমে তো ইরা ম্যাম ভয় পেয়ে গেছিল। কিছুক্ষণ পরে বিয়েটা সম্পূর্ণ হয়। এর মধ্যে সকল গেস্টকে খাইয়ে বিদায় করে দিয়েছে। শুধু শুধু খাবার নষ্ট করে তো লাভ নেই। এখন ওনাদের আত্মীয় স্বজনদের মধ্যে সবাই আছে। আম্মু ইরা ম্যামের আম্মুর সাথে থুরি এখন বউ আর শাশুড়ি হবে। আম্মু শাশুড়ির সঙ্গে কি নিয়ে যেন কথা বলছে আর হাসাহাসি করছে। মনে অনেক ব্যথা, ঔষধ দিব কোথায়? তুই কিভাবে এমন করতে পারলি? আমার আগে কেন বিয়ে করলি?
ভাইয়ের কাঁধে হাত রেখে আসলাম। দূর, টেনশন নিচ্ছ কেন? আম্মু তো বলেই দিয়েছে আব্বু 2 মাস পর দেশে আসলেই তোমার বিয়ের ব্যবস্থা করবে। কিছুক্ষণ পরে চৌধুরী সাহেব আমাদের দিকে এগিয়ে এলেন। ওনার মুখে এখন মস্ত বড় একটা স্বস্তির ছাপ। এসে বললেন, আকাশ, তোমাদের থাকার ব্যবস্থা আমি এখানে করে দিচ্ছি। এত বড় বাড়ি, ইরাও একা। মাফ করবেন স্যার, বিয়েটা পরিস্থিতির কারণে আজ তড়িঘড়ি করে এখানে হতে পেরেছে, কিন্তু ইরা এখন আমাদের বাড়ির বউ। আমার আম্মু আর ভাইয়া এসেছেন, ওনারা ওকে বরণ করে আমাদের মধ্যবিত্ত ঘরে নিয়ে যাবেন। আপনার স্ট্যাটাসের সাথে আমাদের হয়তো মিলবে না, কিন্তু আমার স্ত্রীর দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার আছে। আমার কথা শুনে চৌধুরী সাহেব একটু দমে গেলেন। ওনার মুখের কোণে হাসি ফুটে উঠল। তারপর উনি মাথা নেড়ে সম্মতি দিলেন। ইরা গয়নাগাটি আর ভারী লেহেঙ্গা সামলাতে সামলাতে আমাদের দিকে আসছিল। নিজুম আপু আর সিমি ওকে ধরে রেখেছে। সিমি তো দেখি ইতিমধ্যেই নতুন ভবিষ্যতে দল পাকিয়ে ফেলেছে। ভাবি, তুমি একদম চিন্তা করো না। এই গাধা ভাইয়াটা যদি তোমাকে কখনো জ্বালানোর চেষ্টা করে, জাস্ট আমাকে একবার বলবা, পিঠের ছাল আমি একাই তুলে দেব। কিন্তু আমি যতটুকু জানি তুমি তার কাছে মার খেয়ে কান্না করো। কেন কাঁদি? একদিন মার খেয়ে দেখবেন, তবেই বুঝতে পারবেন কুত্তার হাত না হাতুড়ি আল্লাহই ভালো জানে। তাই? তাহলে তো তুমি না, আমার তোমাকে প্রোটেকশন দেওয়া লাগবে। তারপর দুজনে একসাথে মাইর খাস। রাজকে কিভাবে ধোলাই দিয়েছিল ভুলে গেছিস? ইরা নিজুম আপুর কথাই একটু হেসে আমার দিকে তাকালো। সেই রাগী চোখের পেছনে একটা অদ্ভুত মায়া লুকিয়ে আছে, তবে মুখের উপর থেকে অভিমানের পর্দাটা এখনও সরেনি। বিদায়ের সময় ঘনিয়ে এলো। চৌধুরী সাহেব ওনার মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। যে বাবা কদিন আগেও আমাকে ড্রাইভার বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, আজ বিদায় লগ্নে আমার হাত দুটো শক্ত করে ধরলেন। আমার মেয়েটার একটু রাগ বেশি আকাশ। এটা তোমার অজানা নয়। ও কোনো দিন অভাব অনটন দেখেনি। ও যেন কোনো কষ্ট না পায়, সেই দায়িত্ব তোমার। আমি ওনার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। কষ্ট কাকে বলে সেটা ওনাকে বুঝতে দেব না স্যার, তবে হ্যাঁ, হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু ঠিকই মানিয়ে নিতে পারবে, আমার বিশ্বাস আছে। আমরা সবাই মিলে গাড়িতে উঠলাম। ভাইয়া আর আমি সামনে, আমি ড্রাইভ করছি, আর পিছনের সিটে আম্মু, ইরা আর সিমি। একটু পরে বাসায় চলে আসি। সিমি নাকি বাসার ঘর সাজাবে, তাই ভাইয়াকে বাজারে পাঠিয়েছে। বেচারা ভাইয়া, ওনার কথা মনে পড়তেই হাসি চলে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডা পড়েছে, তাই কোটটা পরে নিলাম। বন্ধুদের ফোন দেওয়া হয়েছিল, এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কেন ওদের ডাকলাম না? সত্যি ভুল হয়েছিল ওদের না ডেকে। আচ্ছা, ট্রিট নিয়ে নিস, তাহলেই হবে। এখন এইসব কান্নাকাটি থামা তোরা। তখন যদি জানতাম এমন কিছু হবে, তাহলে তোদের সাথে নিয়ে যেতাম। বসে থেকেই সময় কাটলো। রাত 9টা, শীতের রাত 9টা, মানে অনেক রাত। রুমের ভিতরে এলাম, উনি বিছানায় বসে আছে। আমার কেমন যেন ভয় করছে, না জানি কি হবে। আমার উপর অভিমান এবং রেগে আছে, সেটা তো জানি। বিছানায় বসলাম। এমনভাবে শীতের দিনে না বসে লেপের নিচে চলে যেতেন, শীত করে তো। আমার কথা শুনে ঘোমটা সরিয়ে আমার দিকে তাকালো। এমনভাবে তাকিয়ে বাচ্চা মানুষকে ভয় দেখানোর কি আছে? এমনভাবে তাকিয়ে বাচ্চা মানুষকে ভয় দেখানোর কি রয়েছে শুনি। ভয়ে ভয়ে আমি আলতো করে ওনার হাতের উপর হাত রাখলাম। এরা চমকে উঠে হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি আরও শক্ত করে চেপে ধরলাম। কি ব্যাপার ম্যাম, এখনও রাগ কমেনি? ছাল তুলে ডুগডুগি বাজানোর প্ল্যানটা কি ফ্লপ হয়ে গেল? ঝটকা মারিয়ে হাত টেনে নিল, চোখ দুটো রাগে রিরি করছে। তুমি নিজেকে কি ভাবো বলো তো আকাশ? হিরো? খুব তো বলেছিলে বামন হয়ে চাঁদ ছুঁতে পারবে না, তাহলে আজ এই বিয়েতে রাজি হলে কেন? নিজের জেদ ধরে রাখতে পারলে না? চাঁদ যখন নিজে থেকেই আকাশকে ভালোবেসে মেঘের আড়াল থেকে নিচে নেমে আসে, তখন আকাশের কী সাধ্য বলেন সে চাঁদকে ফিরিয়ে দেওয়ার? আর তাছাড়া ওই রাজ শয়তানের সামনে আমার ভালোবাসাকে এভাবে অপমানিত হতে দিতে পারতাম না। এরা চুপ হয়ে গেল। ওনার ফর্সা গাল দুটো মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। অভিমানের দেওয়ালটা ভেঙে এবার ওনার চোখে একটা মৃদু হাসির রেখা ফুটে উঠল। তুমি সত্যিই একটা আস্ত শয়তান আকাশ। সারা জীবন আমাকে এভাবে জ্বালানোর অধিকার তোমাকে কে দিল? আমি হাসলাম। কে আবার দিল? আপনার ওই চৌধুরী সাহেব আর কাজী সাহেব মিলে দিলেন। এখন সারা জীবন এই জুনিয়রের অত্যাচার সহ্য করার জন্য রেডি হয়ে যান ম্যাম। তোমার বোন বলছিল তোমার হাত হাতুড়ির মতো, তুমি কি আমাকে মারবে? আরে ম্যাম, ও কি মারার জিনিস? আদর ভালোবাসা দেওয়ার জিনিস। আমার কথা শুনে ওনার গাল টমেটোর মতো লাল হয়ে গেল। হ্যাঁ, তবে লোহা যদি বেঁকে যায়
তাহলে হয়তো সোজা করার জন্য দুই একটা মাইর দিতেও হতে পারে, তবে মনে হয় না লোহা বাঁকা হবে। এই লোহা অনেক শক্ত এবং মজবুত। তাই আপনাকে ঠান্ডা লাগে না? এখনও এইসব পরে আছেন কেন? লেপের নিচে গিয়ে শুয়ে ঘুম দেন। আমার কথা শুনে আমার দিকে আর চোখে তাকালো। এই তাকানোর পিছনে রাগ আর লজ্জা স্পষ্ট। জ্যাকেট খুলে রেখে দিলাম। এই শয়তান কি সত্যি সত্যি ঘুমিয়ে যাবে? আজকে না আমাদের বাসর রাত, ভাবতেই কেমন যেন লাগছে। রুমের ভিতরে খুব একটা ঠান্ডা নেই, কিন্তু এই শয়তান যত বলছে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ঠান্ডা এখানেই পড়ছে। লেপের নিচে ঢুকে বললাম, নেন শুয়ে যান। আর যদি ইচ্ছা করে তাহলে বসে থাকেন। না থাক, আর রাগিয়ে লাভ নেই। এই ঠান্ডার মধ্যে কিভাবে শুধু লেহেঙ্গা পরে বসে আছে। উঠে চোখের দিকে তাকালাম, লজ্জায় লাল হয়ে গেল। হাত ধরে মুখের সামনে এনে একটা চুমু দিলাম। এত জিদ কি বলবো, আমাকে এটা করিয়েই ছাড়লো। না মুখে বলল, না রাগ দেখালো। ভেবেছিলাম এই শীতে গোসল করবো না, কিন্তু না থাক। তারপর কি হলো না হলো জানার প্রয়োজন আছে? সব কিছুতেই জানার প্রতি এত আগ্রহ ভালো না। সরেন মিয়ারা।